নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা প্রত্যেক বৃহস্পতিবার যে মানুষটাকে আপনার টিভির পর্দার সামনেই দেখতে পান তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। একদমই তাই, দাদার কিন্তু প্রত্যেকটা এপিসোড যারা পার করে এসেছি আপনারা কিন্তু দেখেছেন, প্রত্যেকটা এপিসোডও কিন্তু অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা নতুন নতুন কিছু শিখছি, আর তার সাথেই কিন্তু যে রয়েছে সেটা হচ্ছে অনুরোধের এপিসোড। একদমই তাই, আপনারা যে সকল মানুষরা জানতে চাইছেন, বুঝতে চাইছেন, জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক না কেন সেসব সমস্যার সমাধান যদি চাইছেন, তখন কিন্তু দাদা একদম আপনাদের পাশে বন্ধুর মতন রয়েছেন। আর আজকেও কিন্তু আমরা যে অনুষ্ঠানটা, লাইভ অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত করেছি, সেটাও কিন্তু একটি অনুরোধের অনুষ্ঠান। দাদার আমরা পারমিশন নিয়েই আপনাদের নামগুলোকে একটু জানিয়ে দিচ্ছি। তারা হলেন অপর্ণা সাহা জলপাইগুড়ি থেকে, দীপক কুমার রায় ইসলামপুর থেকে, সুমিত বর্মন কোচবিহার থেকে এবং লালু বারিক পাঁশকুড়া থেকে। আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। তো চলুন আরো একবার আমরা এই লাইভ ফোন অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মা তারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তো তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছেন দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব এবং তার জন্য দিদি অবশ্যই প্রথমে সেটা ঘোষণা করেছে এবং তাদের নামগুলো ঘোষণা করেছে। তো অনেকেই বলেন দাদা অনুরোধের অনুষ্ঠান করতে খুব ভালো লাগে এবং অনুষ্ঠান আপনারা যে এরকমভাবে পাঠান কোন বিষয়, আপনাদের নামও যদি মনে করেন যে আপনি টিভিতে ঘোষণা করি বা কোন বিষয় সম্বন্ধে জানতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831707058। এছাড়া মেল করতে পারেন। মেলে আমার সুব্রত ছোট হাতের SUBRATA 7070@gmail.com। এছাড়া যারা মেল বা হোয়াটসঅ্যাপ করতে পারছে না, সরাসরি যে আমার দুটো নাম্বার যাচ্ছে ওখানে নর্মাল SMS করেও কিন্তু আপনারা আপনাদের বক্তব্যকে জানাতে পারেন বা কোন বিষয় জানতে চাইছেন সেই বিষয় কিন্তু জানতে পারেন। এই যে চারজন আজকে জানতে চেয়েছেন তাদের মধ্যে সুমিত বর্মন যিনি ছিলেন এবং অপর্ণা, তো এনারা সাধারণত আমাকে রিকোয়েস্ট করেছেন যে ওদের অলরেডি মানে ওরা দুজনে আলাদা, বাট একজন মনে হচ্ছে কোচবিহার থেকে আর একজন মনে হয় জলপাইগুড়ি থেকে। তো এই দুজনের চার্টকে আমি দেখছিলাম, এরা দুজনেই কিন্তু বিবাহিত, কিন্তু এদের দুজনেরই আলাদা আলাদা সংসার, কিন্তু এদের চার্টে একটা জিনিস দেখলাম যে সেপারেশনের জন্য এরা ট্রাই করছে, অর্থাৎ দাম্পত্য বিবাহ করেছেন এবং তারা বেশি দিন নয়, কিন্তু মানে অল্প বয়স, তাদের মাত্র 35 বছর বয়স এবং একজনের মনে হয় 32 বছর বয়স। তো তাদের ক্ষেত্রে এই অল্প সময় বিবাহিত জীবনের মধ্যে কেউ হয়তো 1 বছর বিবাহ করেছেন, কেউ হয়তো 1.5 থেকে 2 বছরের মধ্যে হয়তো বিবাহ করেছেন, কিন্তু তার সত্ত্বেও দুটো মানুষের মধ্যে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম চলে আসছে। এটা নিয়ে আমি একাধিক আলোচনা মানে গ্লোব টিভিতে যদি আপনারা দেখেন বা ইউটিউব গুলো খুলে দেখেন, আমি কিন্তু এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা করেছি এবং যেহেতু রিকোয়েস্টের অনুষ্ঠান আমি বলি যে আপনাদের বিষয়কেই আমি প্রাধান্য দিয়ে দেখব এবং আপনাদের নামগুলো আমি ঘোষণা করব। তো আপনারা আবার নতুন করে জানতে চেয়েছেন এই বিষয়ে। তার মধ্যে একজন আছেন লালু বারিক পাঁশকুড়া থেকে। ওনার ক্ষেত্রে একটা সমস্যা চলছে, সেটা হচ্ছে উনি প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন, কিন্তু সেখানে তিনি প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন এবং লাস্ট যে সম্পর্কটা রয়েছে সেখানেও কিন্তু একটা সম্পর্কের জায়গায় খুব সমস্যা যাচ্ছে এবং সে বলছে আমাদের বিয়ের কথা অলরেডি বাড়ি থেকে জানাজানি সমস্ত কিছু হচ্ছে, কিন্তু এখন এমন একটা পর্যায়ে যে বিবাহ হয়নি, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা হয়তো বিবাহ পর্যন্ত যাবো কিনা দাদা বুঝতে পারছি না, ডিসিশন নিতে পারছি না যে বিয়ে করা কি আমার উচিত হবে এই মেয়ের সাথে, বা মেয়েটি বলছে আমার কি এর সাথে বিয়ে করা উচিত হবে। অর্থাৎ এই যে সম্পর্ক নিয়ে টানাপোড়েন, হ্যাঁ মানে আমরা সম্পর্কের ক্ষেত্রে আমরা হয়তো প্রেমজের সম্পর্কে জড়িয়ে পড়ি বা বিবাহ আবদ্ধে জড়িয়ে পড়ি, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখি যে একজন স্বামী স্ত্রী বা একজন প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভালোবাসার বন্ধন সব ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যে মানসিক মেলবন্ধন কিন্তু ঘটছে না। এই মানসিক মেলবন্ধন যখন ঘটছে না তখন কিন্তু তাদের মধ্যে নানা ধরনের কিন্তু সমস্যা চলে আসে। এটা এখন হার ঘর কা কাহিনী হয়ে গেছে, মানে যাদের নতুন বিবাহ হয়েছে বা সম্পর্কে রয়েছে, আজকে ব্রেকআপ হচ্ছে, পরের দিন আবার নতুন সম্পর্ক, বা আজকে দেখবেন আমার কাছে কিছু উকিল রয়েছেন তারাও বলেন যে আজকাল তো আমাদের কোর্ট কেসের মধ্যে ডিভোর্সের বিষয়টা যেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, মানে এত পরিমাণ ডিভোর্স হচ্ছে, যত বিয়ে না হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হয়ে যাচ্ছে।
তো খারাপ লাগে এটা। তো যাই হোক, আমি যেহেতু অ্যাস্ট্রোলজার হিসাবে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, দেখুন, যখন আপনি আমি প্রেমজ সম্পর্ক নিয়ে আলোচনায় আসবো, তার আগে বলে নিই, যখন আপনারা বিবাহ করবেন, দুটো মানুষের একত্রীকরণ হচ্ছে যখন, তখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের মধ্যে জটক বিচার এবং রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট বৈজ্ঞানিকগতভাবে, পরবর্তী জেনারেশন যারা আসবেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তারা যাতে সুস্থ স্বাভাবিক থাকে, এবং সেই সঙ্গে হচ্ছে জটক বিচার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার এই জটক বিচারের ক্ষেত্রে দেখবেন একটা আমাদের সব থেকে অষ্টকূট বিচার হয়, সেখানে খুব 2 থেকে 3টি পয়েন্ট অত্যন্ত ভাইটাল। সেটা হচ্ছে কি, আমাদের অষ্টকূট বিচারে বর্ণ, বৈশ্য, তারা, যোনি, নারী তত্ত্ব অনেক কিছু থাকে, কিন্তু তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৈশ্য। এই বর্ষ যে রয়েছেন, অর্থাৎ একে অপরের কি তারা বর্ষতা স্বীকার করছে, একে অপরের কি মানিয়ে নিতে পারছে, এই বর্ষের মধ্যে যদি কোনো কিছু খামতি থাকে, বা সেখানে যদি একই বর্ষ না হয় বা আলাদা বর্ষ হয়, সেখানে কিন্তু একটা প্রচন্ড পরিমাণে প্রবলেম চলে আসে। সেকেন্ড, আপনারা দেখবেন যে নারীগত প্রবলেম, অর্থাৎ সমনারীতে বিবাহ, এটা কিন্তু মারাত্মক সমস্যা চলে আসে। অর্থাৎ একই নারী, অর্থাৎ কারো আদি নারী, কারো মধ্য নারী, কিন্তু সমনারী বিবাহ, এটা কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়। এবং আর একটা বিষয় খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে দুজন জাতক জাতিকার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু মাথা ভালো করে শুনে নেবেন সবাই। দুজন জাতক জাতিকার মধ্যে যখন বিবাহ বন্ধন হচ্ছে, এই বিবাহ বন্ধনের ক্ষেত্রে বিশেষ করে তার সপ্তম পতির সঙ্গে চন্দ্রের কি সম্পর্ক রয়েছে, চন্দ্র হচ্ছে মনকে নির্দেশ করে, অর্থাৎ 7th হাউসের সঙ্গে সপ্তম পতির কি সম্পর্ক রয়েছে, এবং দেখতে হবে যে সপ্তম পতি থেকে রাহু কেতুর অবস্থান কিভাবে রয়েছে। যদি দেখতে পাওয়া যায় সপ্তম পতি যেখানে অবস্থান করছে, সেখান থেকে মোটামুটি ডিগ্রিগতভাবে 10 ডিগ্রির মধ্যে যদি কিছুভাবে রাহু কেতুর অবস্থান চলে আসে, এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা নিয়ে আসে একজন জাতক জাতিকাদের পরিণয় জীবন, অর্থাৎ তাদের বিবাহ বন্ধন হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা সমস্যা নিয়ে আসতে পারে। সেকেন্ড পয়েন্ট বললাম। থার্ড পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং আমার কাছে যে দুজন চার্ট পাঠিয়েছেন যাদের অলরেডি ডিভোর্সের কথা চলছে এবং ডিসিশন নিয়ে ফেলেছেন আমরা ডিভোর্স নেব কিনা, আমি ওদের ক্ষেত্রে যিনি অবর্ণা রয়েছেন, উনি জলপাইগুড়ি থেকে বলেছেন, আমি অবর্ণাদিকে এটুকু বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা থাকবে, কিন্তু ডিভোর্স হবে না। এই যে ডিভোর্স হবে না, অনেকের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে যদি সপ্তমপতি বা তত্ত্বগত বা নারীগত কম্বিনেশন যদি 7th হাউসের সঙ্গে খুব ভালো সম্পর্কে লিপ্ত হয়, অথবা তাদের ক্ষেত্রে একত্রীকরণ হতে, একত্রীকরণ মানে হচ্ছে ধরুন আমাদের গ্রহকে দুটি পর্যায়ে ভাগ করতে পারি, একটা হচ্ছে নৈসর্গিক শুভ, একটা নৈসর্গিক অশুভ। তাহলে 7th হাউস নারী তত্ত্ব এবং সেই সঙ্গে হচ্ছে যোগ তত্ত্ব, এই দুটো তত্ত্বের মধ্যে যদি 7th হাউসের মধ্যে দুটি গ্রহের একটা সম্পর্ক ভালো হয়ে থাকে বা সমসম্পর্ক হয়ে থাকে, সেখানে কিন্তু তাদের ডিভোর্স পর্যায়ে কিন্তু যাবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফোনটা কেটে দিন। ফোনটা আমি যিনি অ্যাটেন্ড করছিলেন, আমি ফোনটা কেটে দিতে বাধ্য হলাম, কারণ আপনি প্লিজ ফোন করেছেন আনরেসপন্সিবলের মতো, আপনি এখানে কথা বলে যাচ্ছেন, তো আপনার ফোনটা আমি কাটতে বাধ্য হলাম। কিছু মনে করুন, যারা ফোন করবেন প্লিজ একটু সিরিয়াস হয়ে ফোন করবেন, কারণ আমি এখানে ভাইটাল আলোচনাগুলো করি, তো একটু সচেতন ভাবে যে ভালোবাসা নিয়ে, মনের মধ্যে ভালোবাসা নিয়ে ফোন করবেন, তাদের ফোন আমি অ্যাটেন্ড করছি। কারণ দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা ওই ছেলে খেলার বিষয় নয়, ঠিক আছে? ওই তান্ত্রিকরা হাত পাকিয়ে বলে দিল আমার কাছে আসো কাজ করিয়ে দেবো, আমি ওই তাতে বিশ্বাসী নই, এবং ওই তন্ত্র মন্ত্র বিশ্বাসী, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে মানুষকে ঠকানো হচ্ছে আজকাল, তার বিরোধিতা আমি। তো আমার কাছে যারা আসবেন সিরিয়াস ভাবে আসবেন, এবং যারা ফোন করবেন সিরিয়াস ভাবে ফোন করবেন। যাই হোক, আমি আলোচনায় চলে আসি দিদি। তো এই যে নারী তত্ত্ব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের ডিভোর্সন চলে আসছে, ধরুন আমাদের এই যে দুটো তত্ত্ব রয়েছে, অর্থাৎ দুটো তত্ত্ব কি, নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ। সপ্তমপতির সঙ্গে যদি নারীগতভাবে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে সমনারী হলো না, কিন্তু আলাদা নারী, কারণ সেখানে কিন্তু মেলবন্ধন রয়েছে। এই নারী তত্ত্বের মধ্যে দুজনের মধ্যে দেখা গেল যে দুটো গ্রহ রয়েছে, তাদের মধ্যে দুটোই নৈসর্গিক শুভ গ্রহ। তাই নৈসর্গিক শুভ গ্রহ বলে তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে অন্য কারণে, দেখা গেল বর্ষতার কোনো প্রবলেম রয়েছে, 2nd হাউসের কোনো প্রবলেম রয়েছে। 2nd হাউসের প্রবলেম থাকলে অনেক সময় দেখতে পাওয়া যায় শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সম্পর্কের জায়গা থেকে প্রবলেম চলে আসে, সেখানে 2nd হাউস মেলপিক হয়ে থাকে। বা যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে 3rd হাউসের সঙ্গে
ষষ্ঠ ভাবের একটা সংযোগ রয়েছে, অথবা দেখতে পাওয়া যায় আপনার যে জন্ম নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রটা প্রাপ্ত হয়েছে সেখান থেকে আমাদের যে নবতারা চক্র হয় অর্থাৎ জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেপ, উত্তরী, সাধক, বধ, মিত্র এবং অতিমিত্র, সেখানে দেখা যাচ্ছে যে বিপদ তাড়াতে কিছুভাবে কিন্তু আপনার তৃতীয় পতি বা ষষ্ঠপতির নক্ষত্র পড়ে গেছে। তাহলে সেখানে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াঝাটি মারাত্মক পরিমাণে হবে। এমনও ডিসিশন নিতে পারেন যে আমরা ডিভোর্সটা নিয়ে নেব, কিন্তু ডিভোর্স আলটিমেটলি হবে না। কারণ তার যে বললাম যে সপ্তম পতির যে কম্বিনেশন বা নারীগত কম্বিনেশন দুটোই হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। এই নৈসর্গিক শুভ গ্রহ থাকলে মানুষের জীবনে অশান্তি ঘটায়, কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয় না। আপনাকে আমি বলে দিচ্ছি, অপর্ণাদি আমাকে বলেছিলেন আপনাদের মধ্যে এই পর্যায়টা যাচ্ছে, তবে আপনি যদি এই সপ্তম ভাবের প্রতিকার এবং সেই সঙ্গে হচ্ছে বর্ষের প্রতিকার করে নিতে পারেন, আপনি কিন্তু অনেক ভালো থাকবেন। আগে ফোনটা অ্যাটেন্ড করে নিই, তারপর আমি আলোচনায় আসছি। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বলুন। আমি একটা নিজের সম্পর্কে নিজের জন্ম তারিখ বলুন বর্ষা ম্যাডাম। 29 নভেম্বর 1991 সাল। 29শে নভেম্বর, তাই তো? হ্যাঁ, নভেম্বর 1991। 1991। জন্ম সময় বলবেন। সময়টা হচ্ছে দুপুরবেলা 2:15। দুপুর 2:15। জন্মস্থান? বারাসাত। বারাসাত। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমি ছেলেদের কাছে আমি কেরিয়ার নিয়ে। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, জন্ম বারটা কি শুক্রবার ছিল? শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, জানা ছিল? জানা ছিল না। আচ্ছা, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং সূর্য সিদ্ধান্ত যোগ বিষ কুম্ভ যোগ। দেখুন, অবখাড়া চক্রে দেখা যাচ্ছে এই যে সূর্য সিদ্ধান্ত যোগ বিষ কুম্ভ যোগ, এটা কিন্তু একটু সমস্যাদায়ক। এই সমস্যাটা প্রথমে বলে নিই, তারপর আমি আপনার ন্যাটাল চার্টের সেকেন্ড পার্টে আসছি। বিষকুম্ভ যোগ সাধারণত নির্দেশ করে কিন্তু বুধকে সমস্যাদায়ক করা। আপনার মধ্যে অনেক কোয়ালিটি থাকবে এবং সেক্ষেত্রে সেই কোয়ালিটি অনুযায়ী কর্মজীবন পেতে কিন্তু অনেক সমস্যা আসবে। ফার্স্ট। সেকেন্ড, দেখুন আমি ন্যাটাল চার্টে চলে আসছি, আপনার ন্যাটাল চার্টটা এখন দেখছি। সেখানে দেখুন আমি একটু আগে বলছিলাম না যে আপনার বিষকুম্ভ যোগ, তার মানে বুধকে নির্দেশ করছে, অশুভ অবস্থাতে রয়েছে। আপনার জন্মচার্টটা যদি আপনি সম্বন্ধে জানেন, সেখানে দেখবেন আপনার বুধ মূলা নক্ষত্রে অবস্থান করছে। মূলা নক্ষত্র মানে কেতু নক্ষত্র, এবং সেই বুধ হচ্ছে রেট্রোগেট বা বক্র অবস্থাতে রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার কেরিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, বা কেরিয়ারে আপনি অনেক কিছু চেষ্টা করবেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি তৈরি হতে পারে, কিন্তু আপনার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে। এই বুধের নক্ষত্রের কম্বিনেশন 0 ডিগ্রি পেয়েছে, তাহলে কোথাও গিয়ে বুধ সমস্যাদায়ক তৈরি হচ্ছে এই বিষকুম্ভ যোগের জন্য। তাহলে ফার্স্ট প্রায়োরিটি আমাকে দিতে হবে যে আপনার জন্মছকগতভাবে অবখাড়া চক্রে বিষকুম্ভ যোগ এবং বুধের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, কেরিয়ার কিন্তু দুর্দান্ত লেভেলের হতে পারে, কারণ আপনার মধ্যে অনেক ভালো কোয়ালিটি রয়েছে। সেক্ষেত্রে বলে রাখি, মঙ্গল আপনার সক্ষেত্রগত, অর্থাৎ আপনার মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে, এবং আপনার শনি কিন্তু সক্ষেত্রগত, এবং শনি রবি নক্ষত্র অবস্থান করছে। এটা একটু সমস্যাদায়ক, কিন্তু অন্যান্য জায়গায় যথেষ্ট স্ট্রং রয়েছে। যদি এই বিষকুম্ভ যোগ এবং বুধের একটা প্রতিকার প্রতিবিধান আপনি করে নিতে পারেন দিদি, আপনাকে কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না, এবং আপনার কর্মজীবনে অনেক কিন্তু উন্নতি জায়গা রয়েছে। এবং আগামী 2025-এর মোটামুটি দেখা যাচ্ছে যে অক্টোবর বা নভেম্বর ওই মাস থেকে, যেহেতু দশা অন্তর্দশার কিছু চেঞ্জ আসবে, সেখান থেকে কিন্তু একটা ভালো কেরিয়ারের জায়গা আপনি কিন্তু আশা করতে পারেন। ঠিক আছে? একদম। আরেকটু বিস্তারিত বলুন বলুন। বলছি, আমি কি মানে কোনোভাবে অ্যাস্ট্রোলজি বা ট্যারো রিডিংটা করতে পারি, মানে শিখতে পারি কি? আমার এই যে মেটাল চার্ট কি সেটা সাপোর্ট করছে? করতে পারেন। শনি খুব ভালো রয়েছে, করতে পারেন, নিঃসন্দেহে করতে পারেন। ঠিক আছে? একদম। কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বুধের প্রতিকার মাস্ট। ঠিক আছে? আচ্ছা, সেটা কি বৈদিক করলে ভালো হবে না ট্যারোটা? বৈদিকটা করলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবে। বুধের জন্য, ওটা বুধের জন্য। দেখবেন, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার মেইনলি প্রবলেমটা হবে পেটের সমস্যা, গাইনোলজিক্যাল ইস্যু। ঠিক আছে? হ্যাঁ, তো বুধের প্রতিকারটা একটু করে নিন। একদম। দেখুন, আমরা তো এখান থেকে সবকিছু বলতে পারি না, সময়ের অনেক অভাব থাকে। দেখুন, আমাদের কাছে যদি একটা চার্ট ফেলে দেন, আপনার টোটাল জীবনের হিস্ট্রিও বলা সম্ভব, কারণ সময়টা খুব ম্যাটার করে। তো যদি পারেন, আমি এখান থেকে সামান্য কিছু হিন্টস দিই।
তো আগে আপনি কেরিয়ারটাকে একটুখানি দেখুন এবং তার সঙ্গে হচ্ছে শরীরটা। বুধের প্রতিকার করলে আপনার দেখবেন এনার্জি লেভেল অনেক বাড়বে এবং কর্মজীবনে কিন্তু একটা প্রতিষ্ঠা মারাত্মক বা ভালো জায়গায় কিন্তু আসতে পারে, কারণ আপনি কর্মজীবনে যথেষ্ট উন্নতিশালী হতে পারেন, কারণ আপনার ক্ষেত্রে মঙ্গল খুব ভালো রয়েছে এবং শনি খুব ভালো রয়েছে। বুধকে একটু স্ট্রং করুন, বিশ্বকর্ম যুগের প্রতিকার করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকছেন। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষ্ণমূর্তি সনাতনী জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং শাস্ত্রসম্মত জ্যোতিষে যিনি বিশ্বাস করেন তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। আপনারা ইতিমধ্যেই জানেন দাদা কিন্তু সবসময় বিশ্বাস করে এসেছে ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটে, একদমই তাই। যিনি বৈজ্ঞানিক সম্মতভাবেই কিন্তু জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার করে থাকেন এবং দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন বৈজ্ঞানিক সম্মতভাবেই কিন্তু আপনার এবং আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলোর থেকে একটু সমাধান করার জন্য। আর এছাড়া আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা SMS করতে পারেন দাদাকে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707058 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু ফোনের মাধ্যমে আপনাদের স্লটটা বুক করে নিতে পারেন। যারা সুব্রত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9874207060 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে বিকেল 4টে থেকে 8টার মধ্যে, রবিবার এবং মঙ্গলবার গড়িয়ার নাকতলাতে পাচ্ছেন এবং লাস্ট আর ফার্স্ট উইক বুধবারে দুর্গাপুর এবং বর্ধমানে পাচ্ছেন এবং বৃহস্পতিবার কিন্তু নৈহাটি ব্যারাকপুরে পাচ্ছেন এবং শুক্রবার কিন্তু পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন এবং শনিবার কিন্তু আপনারা পাচ্ছেন দাদাকে হাওড়া বালিতে দুপুর 2টো থেকে রাত 8টায় এবং প্রত্যেক মাসের হচ্ছে শিলিগুড়িতে 8 থেকে 14 তারিখ আপনারা কিন্তু পাচ্ছেন সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে এবং শিলিগুড়িতে আপনারা আবারও দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 তারিখ পর্যন্ত সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে কিন্তু প্রত্যেক মাসে শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা পাবেন কিন্তু সুব্রত চক্রবর্তীকে, যিনি ইতিমধ্যেই বৈজ্ঞানিক সম্মতভাবেই কিন্তু সমস্ত বিচার করে থাকেন। আচ্ছা, আমি একটা ছোট্ট আলোচনা করি তারপর ফোনটা আমি দিচ্ছি। একদম একদম। এখানে লালু বারিক একজন আমাকে বলেছিলেন তার প্রেমজ সম্পর্কে প্রবলেম এবং একাধিক প্রেমজ সম্পর্ক ছিল, সেখানে বাধা হয়েছে, লাস্ট যিনি প্রেমজ সম্পর্কে আছেন সেটাও প্রবলেম হচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে ইয়ং জেনারেশনের মধ্যে এখন দেখতে পাওয়া যায়, বিশেষ করে যাদের ক্ষেত্রে পঞ্চম প্রতি খুব ডিস্টার্ব রয়েছে। এবং আমি একটা খুব একটু ডিপলি বিচারে যাচ্ছি, যাদের ক্ষেত্রে দেখবেন ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ একটা চার্ট হয়, এই ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ চার্টের সাথে যদি পঞ্চম পতি অর্থাৎ D1 চার্টের পঞ্চম পতির সঙ্গে ভিন্নাষ্টক বর্গের যদি দেখতে পাওয়া যায় যে কিছুভাবে রাশিগতভাবে যদি মিল কম থাকে বা দেখতে পাওয়া যায় যে সমসপ্তমে তাদের অবস্থান একত্রীকরণ নয়, বা দেখা যায় যে ভিন্নাষ্টক বর্গ বা মহাষ্টবর্গ চার্টে বৃহস্পতি কিছুভাবে বর্গোত্তম নেই, অথবা নবতারা চক্রমে বিপত্তারার সঙ্গে অষ্টক বর্গের একটা সম্পর্ক রয়েছে বা ভিন্নষ্ট বর্গের সম্পর্ক রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কে অনেক বাধা আসবে এবং প্রেমজ সম্পর্কে নেগেটিভ বিষয় কিন্তু আসতে পারে, যেটা লালু বারিকের ক্ষেত্রে হচ্ছে। তো তুমি পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটার কিছু প্রতিকার প্রতিবিধান করলে, বা অনেকে যারা শুনছে যে প্রেমজ সম্পর্কে বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমি মনের মতো মানুষকে ভালোবাসি তার কাছ থেকে কিছু পাচ্ছি না, আপনি সিম্পলি জাস্ট ভিন্নষ্ট বর্গের প্রতিকার করলে অনেক ভালো জায়গা পাওয়া যায়। ফোনটা নিয়ে চট করে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? মেয়ের নামটা বলবেন একটু। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 10-12-1-12-98। আচ্ছা, সময়? সময় বলবেন, সময়টা জন্ম সময় বলবেন। সন্ধে 6টায়। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। বিয়ে সম্বন্ধে জানতে চাইছেন। বিয়ে কি হয়েছে মেয়ের? বিয়ের ক্ষেত্রে তো একটু সমস্যা আছে, বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ সপ্তম পতি খুব ডিস্টার্ব। বিশেষ করে দেখবেন, আমি আজকে বিয়ে নিয়ে আলোচনা করছি, মেয়ের দ্বিতীয় পতি খুব ডিস্টার্ব রয়েছে, অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়ির সঙ্গে স্বামীর সাথে সম্পর্ক ভালো হলেও শ্বশুর বাড়ির কিছু মানুষদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। এবং মেয়ে কিন্তু দেখবেন মানে কি বলা হয় যে পেছনের মধ্যে বা অন্তরালে কিন্তু প্রচন্ড পরিমাণে কাঁদবে, হয়তো আপনাদের সঙ্গে সবকিছু প্রকাশও করবে না, বুঝতে পেরেছেন? ওর দাম্পত্য জীবনে কিন্তু একটু ভালো মতো সমস্যা রয়েছে। আপনার জামাইয়ের সঙ্গে হয়তো কোনো কিছু প্রবলেম হবে না, কিন্তু শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে, আমি যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম যে সেকেন্ড হাউসের প্রবলেম, এবং যদি দেখতে পাওয়া যায় সেকেন্ড হাউসের সঙ্গে সপ্তম পতি, সেখানে অষ্টম পতি কিছুভাবে নেগেটিভ হয়ে রয়েছে এবং বিপত্তারা নক্ষত্র অবস্থান করছে চন্দ্র,
তাহলে সেক্ষেত্রে কিছুভাবে দাম্পত্য জীবনে প্রবলেম আসবে এবং কিছু আপন মানুষদের সাথে, মানে শ্বশুরবাড়ির কিছু আপন মানুষদের সাথে। তাই জন্য এই প্রবলেমটা কিন্তু রয়েছে। মেয়ের ক্ষেত্রে একটু দাম্পত্য সমস্যা রয়েছে, পারলে এই জায়গাটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে হ্যাঁ। নিচে যে বুকিং নাম্বারটা আচ্ছা, রয়েছে যাই হোক, সেখানে কেটে গেল যোগাযোগ করুন। ফোনটা। একদম। আপনি পরবর্তী ক্ষেত্রে যদি পারেন অনুষ্ঠানের শেষে আমাকে আবার ফোন করবেন, আমি আপনাকে হয়তো ডিটেলস বলে দিতে পারবো। একদম, তাদের যে আলোচনা করছিলেন আর কি। একদম। তো সেক্ষেত্রে বলে রাখি যে ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ চারটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং বিবাহের আগে জটক বিচার করে আমাদের মেইন দেখতে হবে বৈশ্য, এবং সেই সঙ্গে হচ্ছে কোন তারার মধ্যে অবস্থান করছে, এবং সেই সঙ্গে হচ্ছে জনিগত তত্ত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। সেকেন্ডলি, ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ চার্টের সঙ্গে পঞ্চম পতি কি কম্বিনেশন রয়েছে, এবং সেখানকার থেকে চন্দ্র কিভাবে বিপদ তারাতে অবস্থান করছে না সাংঘাতিক তারার মধ্যে অবস্থান করছে, সেটাকে একটু ভালোভাবে কিন্তু দেখে নেওয়া। যদি সেগুলোকে আমরা সঠিকভাবে দেখে বিচার বিশ্লেষণ করে বিবাহ দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট কিন্তু আসতে পারে। আজকে সময় মনে আমাদের নেই নাকি? না না, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে বলে দিই যে অনেকের ক্ষেত্রে আর একটা বিষয় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি প্রেমজ সম্পর্কে বাধা হচ্ছে, বারবার প্রেমজ সম্পর্কে একটা সমস্যা দেখা দিচ্ছে। এই ভিন্নাষ্টক বর্গ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম পতির সঙ্গে যখন দ্বিতীয় পতি মেলিপিক হচ্ছে, তার মানে কিন্তু প্রেমজ সম্পর্কে বাধা আসবে। এবং অষ্টক বর্গের সঙ্গে যদি ভিন্নাষ্টক বর্গের মেলবন্ধন না হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অষ্টক বর্গ এবং ভিন্নাষ্টক বর্গের মধ্যে পঞ্চম পতির মেলবন্ধন হচ্ছে না, তার মানে কিন্তু দাম্পত্য জীবনে বা প্রেমজ সম্পর্কে কিন্তু বাধা আসছে। আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে সবসময়তে আমরা জটক বিচার করি, কিন্তু জটক বিচারের মেন যে পার্টগুলোকে সেগুলো কিন্তু আমরা কখনো দেখে নিই না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সেই পার্টগুলোকে সঠিকভাবে দেখে নেওয়া, এবং অন্যান্য জায়গা থেকে যে চার্টগুলো রয়েছে, যে বিশেষ করে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কটা আমার বিবাহের ক্ষেত্র পর্যন্ত গড়াবে কিনা। কারণ যখনই ভিন্নাষ্টক বর্গে আপনার ক্ষেত্রে পঞ্চম পতি সপ্তম পতির সঙ্গে কম্বিনেশন করাচ্ছে, এবং সেখানে সেকেন্ড হাউস যদি আপনাকে পজিটিভ জায়গা দেয় বা 11th হাউস আপনাকে পজিটিভ জায়গা দেয়, তার মানে সেই প্রেমজ সম্পর্কটা বিবাহ পর্যন্ত করালো। কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে বিবাহ সম্পর্কের ক্ষেত্রে আমরা কি ভালো থাকবো। অনেকের ক্ষেত্রেই তো ভালো রয়েছে, আগেকার দিনে তো আমাদের জটক বিচার করাই হতো না। আগেকার দিনে আমাদের যারা মা ঠাকুমারা ছিলেন, তার ক্ষেত্রে আমাদের যখন এরকম জটক বিচার এসেছে, তখন কিন্তু এই সমস্ত ছিলই না, তারা কিন্তু ভালো ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি কিছু বিষয় রিসার্চ করে দেখেছি যে হয়তো করতেন না, ঈশ্বরের একটা আশীর্বাদ, হয়তো না করলেও তাদের মধ্যে যখন পরবর্তী ক্ষেত্রে ডেট অফ বার্থ নিয়ে দেখা গেছে, সেখানে তাদের মধ্যে কিন্তু অনেকগুলো জায়গায় মিল পাওয়া গেছে। এবং সব থেকে বড় মিল হচ্ছে মনস্তত্ত্ব, দুটো মানুষের মনস্তত্ত্ব একে অপরকে আমরা মানিয়ে নিতে পারছি কিনা। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাতে আমরা কিন্তু একে অপরের থেকে সবাই আমরা কাজ করছি, আমরা কিন্তু কখনোই কারো বশ্যতা স্বীকার করতে পারছি না। আমরা যতক্ষণ না একজন মানুষকে অপর মানুষকে সম্মান করতে পারছি, তাহলে কিন্তু কখনোই আমাদের একটা রিলেশনশিপকে সেখানে টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই অবশ্যই জ্যোতিষের পাশাপাশি মনস্তত্ত্বের দিক থেকে দুজনের মধ্যে যদি সেই সম্মানের জায়গাটা থাকা যায়, একে অপরকে রেসপেক্ট করা সম্মানের জায়গা, তবেই কিন্তু একটা সম্পর্ককে ভালো জায়গা দেওয়া যায় এবং তারা একটা সুখী দাম্পত্য জীবন কিন্তু লিড করতে পারে। এবং আমি বারবার বলবো, আমি একজন জ্যোতিষী হিসাবে আমি বিজ্ঞানকে অবশ্যই মানে, বিজ্ঞানের ঊর্ধ্বে কেউ নয়। অবশ্যই আপনি যেমন জটক বিচার করাবেন, অবশ্যই কিন্তু রক্ত পরীক্ষাটা করাবেন, যাতে পরবর্তী যে আপনার জেনারেশন আসছে তার মধ্যে যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে, সেই জেনারেশনকে যেন সেই সমস্যাটা বয়ে যেতে না হয়। তাই আজকে হয়তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনারা সত্যি সত্যি যারা চাইছেন যে একটু জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন সুব্রত চক্রবর্তীর কাছে। কারণ দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে দিতে, একদম সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত ভাবেই আপনাদের জীবনে যে সকল বাধাগুলো আসছে সেখান থেকে আপনাদেরকে একটু অবগত করতে, সেখান থেকে আপনাদেরকে একটু সমাধানের পথ বার করে দিতে। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে 9874207060 নাম্বারে। এছাড়া কিন্তু অনেক মানুষই তো আপনারা রয়েছেন যারা হয়তো কিছু বলতে পারছেন না, তারা কিন্তু SMS এর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831707058 নাম্বারে। আমাদের জীবনে দেখুন, বিপদ কখন আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে এমন একটা মানুষ আপনাদের জীবনে আসা দরকার, তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে চাইছেন শুধুমাত্র আপনাদের জন্যই ভালো। দাদা আজকের মতন সময় কিন্তু আমাদের একদমই শেষ। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবে। এবং আমি বারবার একটা জিনিস ঘোষণা করে দিচ্ছি,
যারা কোনো কিছু বিষয় জানতে চাইছেন, যে জ্যোতিষ সম্বন্ধ বিষয়, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেল করতে পারেন। সেই বিষয়গুলোকে নিয়েই আমি কিন্তু আলোচনা করব। এবং যাদের সমস্যা প্রচন্ড পরিমাণে গভীর, যারা হয়তো সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন জ্যোতিষতান্ত্রিককে দেখিয়েছেন, আমি তাদেরকে বলবো একবার হলেও আপনারা বিজ্ঞানসম্মত জ্যোতিষ এবং সেই সঙ্গে সম্পূর্ণ চক্রম, কর্ম বা কুবের চক্রের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে প্রতিকার বিধান করে আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারেন। আজকে সময় নেই, নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। নমস্কার। নমস্কার। সমস্যা হোক যতই